সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল প্রায় 26,000 শিক্ষকের। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি আজকে যেভাবে সারা রাজ্যে প্রভাব ফেলেছে, এর প্রভাব সুদূর 2026-এ বিধানসভা ভোটে পড়বে কি না সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ভবিষ্যৎ কি হবে এই চাকরি যারা করছিলেন যে শিক্ষকরা, কি হবে পশ্চিমবঙ্গের স্কুলগুলির, যেই স্কুলগুলিতে এই শিক্ষকরা চাকরি করছিল সেই স্কুলে পড়ুয়াদের কি হবে? মাধ্যমিক পরীক্ষা যারা খাতা দেখছিলেন যে শিক্ষকরা, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়ুয়া বা মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ কি হবে? অনেকগুলি ভবিষ্যৎ আজকের এই সিদ্ধান্তে, এই রায়ের উপরে নির্ভর করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হলো, তার সম্পূর্ণ দায় তৃণমূল সরকারের। তৃণমূল সরকারকে এই দায় নিতে হবে। কারণ কলকাতা হাইকোর্টের যখন বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি এই রায় দিয়েছিলেন এই চাকরি যা হয়েছে সম্পূর্ণটা বেআইনি এবং অবৈধভাবে। বহু অযোগ্য প্রার্থীর সন্ধান সেদিনই পাওয়া গিয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সিবিআই তদন্ত হয়েছে, তাতে দেখা গেছিল ওএমআর শিটে নাম্বার পায়নি, শূন্য খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছে। এরপর মামলা বহুদূর গড়িয়েছিল। শেষ পর্যন্ত আদালত জানতে চেয়েছিল যে কারা কারা অযোগ্য প্রার্থী, তাদের নামের তালিকা দেওয়া হোক। রাজ্য সরকারের কাছে বারবার তারা সময় দিয়েছিল। রাজ্য সরকার একটা হিসেব দিয়েছিল, নামের তালিকা দিয়েছিল, পাশাপাশি এসএসসিও একটি নামের তালিকা দিয়েছিল। তাতে দেখা গেছে প্রায় 1,500-এর বেশি এই নামের অনেক ফারাক রয়েছে। ফলে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা তৈরি করতে পারেনি রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর তালিকা তৈরি করতে পারেনি, এসএসসিও পারেনি। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। বারবার করে যারা চাকরি পেয়েছেন শিক্ষক, তারা গিয়ে দেখা করেছেন এবং বলছেন যে আদালত যেটা জানতে চাইছে আপনারা জানান, কারা টাকা দিয়েছিল, কাদের নাম, সেই নামগুলিকে আপনারা জানান। কিন্তু তৃণমূল সরকারের কেউই এই ব্যাপারে মাথা গলায়নি, ঘামায়নি। উল্টে অযোগ্য যারা প্রার্থী ছিল, যারা শিক্ষক নিয়োগ হয়েছিল ভুল পথে ঘুর পথে টাকা দিয়ে, তাদেরকে নতুন করে চাকরির জন্য অতিরিক্ত শূন্য পদ তারা তৈরি করে। পরে যখন আদালত এই বিষয়টি মামলা ওঠে, আদালত তখন এই অতিরিক্ত শূন্য পদ নতুন করে কিভাবে তৈরি করা হলো ক্যাবিনেটে, কারা কারা এর মধ্যে ছিল, সে ব্যাপারেও সিবিআইয়ের নির্দেশ দিয়েছে। ভুয়ো শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবারে এই রায় আরও একবার বেরোবে, যেটা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত হচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে যাদের চাকরি গেল, সেই যোগ্য প্রার্থীরা তারা কি অপরাধ করলো? তারা কাকে দায়ী করবে? তাদের ভাগ্যকে দায়ী করবে না রাজ্য সরকারকে দায়ী করবে, যারা অনেক সময় হাতে পেয়েও যোগ্য প্রার্থীদের নামের তালিকা যেমন আলাদা করতে পারেনি, তেমনি যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নামও আলাদা করতে পারেনি। কিভাবে চাকরি হয়েছে সেটা আমরা পরবর্তীকালে সিবিআই তদন্তে একের পর এক ঘটনা উঠে এসেছে। ইডির হাতে গ্রেপ্তার হওয়া মানিক ভট্টাচার্য সহ অন্যান্য যারা এসএসসি কর্তা ব্যক্তিরা ছিল, তাদের বারবার করে উঠে এসেছে যে কীভাবে চাকরি হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র, বেহালার কাকু পরিষ্কারভাবে লিখেছেন, বলেছেন সিবিআইয়ের কাছে তার একেবারে যে স্বীকারোক্তি দিয়েছেন সেটা হলফনামা দিয়ে সেটা কোর্টেও আদালতেও জমা পড়া হয়েছে। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে এই টাকা কোথায় গেছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত নাম চলে এসছে যেখানে এই ঘুষের টাকা গিয়ে পৌঁছেছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষক নিয়োগ কাণ্ডের যে দুর্নীতি, সে দুর্নীতির দায়ে যে 26,000 শিক্ষকের চাকরি গেল, আর যারা ঘুষ নিয়ে টাকা নিয়ে যারা এই চাকরি দিল তাদের কি হবে? যাদের নাম উঠে এসেছে এই চাকরির টাকা যাদের ঘরে গিয়ে পৌঁছেছে তাদের কি হবে? এ প্রশ্ন তো উঠবে।
উঠবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, উঠবে খোদ মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। তিনি বহু সুযোগ পেয়েছিলেন, বহু সময় পেয়েছিলেন, আর আজকে এর দায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর অভিজিৎ গাঙ্গুলির ওপরে চাপিয়ে দিলে চলবে মাননীয়? আজকে আপনি নবান্ন থেকে গলা শির ফুটিয়ে বলছেন যে এ চুরি করেছে, ও চুরি করেছে, ব্যাপক কেলেঙ্কারি, অন্যের দোষ, অন্যের অপরাধকে আড়াল করে ঢাকতে, নিজের আড়ালকে ঢাকতে অন্যের অপরাধ, অন্য রাজ্যের ঘটনাকে তুলে আনলে রাজ্যের মানুষ আপনাকে ক্ষমা করবে? আপনি কি ভাবছেন? এতগুলি মানুষের চোখের জল, টিভি দেখা যাচ্ছে না, খোলা যাচ্ছে না, প্রত্যেক চ্যানেলে যারা আসছেন কান্নায় ভাসিয়ে দিচ্ছে তাদের ভবিষ্যৎ, কারো বউ বাচ্চা, কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, পুরো সংসার এই চাকরি টাকার উপরে নির্ভর ছিল। কি হবে তাদের? তারা তো সরাসরি বলছে যে আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো যোগ্য প্রার্থী। সত্যিই তো তারা যোগ্য প্রার্থী, কিন্তু তারা যে যোগ্য আর যা অযোগ্যরা চাকরি পেয়েছিল, তাদের এই দুজনের যে নামের তালিকা যে ফারাক করে দেওয়ার দায়িত্ব ছিল, সেই রাজ্য সরকার আপনাদের সাথে বেইমানি করেনি? আপনারা বলবেন না রাজ্য সরকার বেইমান? আপনারা বলবেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সাথে বেইমানি করেছেন? বলার সাহস থাকবে তো? অন্যায় অপরাধকে যদি প্রশ্রয় দেওয়া হয়, যদি আপোষ করা হয়, তাহলে তার পরিণাম সম্ভবত এরকমই হতে পারে। আমাদের বেশ মনে পড়ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার কথা। 2010 এবং 13 সালে ত্রিপুরা তথাকথিত স্বচ্ছ সৎ সিপিআইএমের অবিসংবাদিত মুখ্যমন্ত্রী মানিক সরকার ঠিক এইভাবে শিক্ষক নিয়োগ নিয়ে তিনি মামলায় জড়িয়েছিলেন। হাইকোর্টের রায় বেরিয়েছিল এই চাকরির বাতিলের, চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। 2017 সালে সুপ্রিম কোর্টে ঠিক এইভাবে সমস্ত চাকরি বাতিল করে দেওয়া, গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়। আর তার জেরে 2018 সালের যে ত্রিপুরার যে ভোট হয়েছিল, সে বিধানসভা ভোটে মানিক সরকারের মতো ওরকম একটি সজ্জন সৎ ব্যক্তি তিনি পরাজিত হন। ফলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়তো পশ্চিমবঙ্গেও হতে পারে। 2026 বিধানসভা, রাজ্যের মানুষ যদি এর থেকে শিক্ষা নেয় যে ঘুষ ছাড়া এ রাজ্যে কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া এ রাজ্যে এক পাও এগোনো যায় না, কোনো পরিষেবা পাওয়া যায় না, হাটে মাঠে ঘাটে যেখানেই কোনো কাজ করতে গেলেই এখানে সরকারি লেভেলে ঘুষ দিতে হয়, সেই রাজ্যের মানুষ সেই রাজ্যের সরকারকে আরেকবার তারা জিতিয়ে তাদের পাপ আবার নতুন করে শুরু করবে, নাকি এই সরকারের পরিবর্তন আনবে, সেটা এই মানুষের উপরই ছেড়ে দেওয়ার দরকার। তবে যে ছেলেগুলি চাকরি গেল, যে শিক্ষক যারা করছিলেন, যাদের চাকরি গেল, তাদের কোনো সান্ত্বনায় যথেষ্ট নয়। যদিও সুপ্রিম কোর্ট তাদের জন্য একটি রাস্তা খোলা রেখেছে, অনেকে অনেক রকম চাকরি ছেড়ে দিয়ে তারা এই শিক্ষকতা করতে এসেছিলেন শুধুমাত্র আদর্শের জন্য। আজ এই চাকরি চলে যাওয়ার ফলে সুপ্রিম কোর্ট তাদেরকে অন্তত সেই সুযোগটা রয়েছে যে যারা যে চাকরি ছেড়েছিল তারা পুনরায় সেই চাকরিতে গিয়ে আবার তারা সেখানটা যোগ দিতে পারেন, এবং রাজ্য সরকারকে সেটা করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। হয়তো সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে সরকার নড়ে চড়ে বসে কিনা, কতটা পদক্ষেপ নেয়, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারে কিনা, আর নিয়োগ করলেও তা কতটা স্বচ্ছতা থাকবে, তাই নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তার কারণ এই সরকারকে আর এক ফোঁটাও বিশ্বাস করার কোনো জায়গা রাখেনি, কোনো মতেই বিশ্বাস করা যায় না এই সরকারকে। যেভাবে ঘুষ আর কেলেঙ্কারির মধ্যে দিয়ে আমরা রাজ্যবাসী বারবার করে আমাদের এই আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে, সর্বত্র ঘুষ, আর তারপরেও এই সরকার টিকে আছে আমাদের ভোটে। এটা আমাদের লজ্জা নাকি আমাদের গর্ব, সেটা আমাদেরই ঠিক করতে হবে।